সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। আসলে আমাদের মাথায় অনেক সময় অনেক প্রশ্ন আসে, যেগুলির সুস্পষ্ট কোনো জবাব আমরা জানতে পারি না। দেখুন, গত বছরের জুলাই আন্দোলনের একটা পর্যায়ে, যেটাকে বলা হচ্ছে ৩৬শে জুলাই, মানে ৫ই আগস্ট। ৩৬শে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার জন্য ওই ৫ই আগস্টকে ৩৬শে জুলাই বলে উল্লেখ করেন অনেকে। ঘটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, আওয়ামী লীগের নেতারা অদৃশ্য হয়ে যান এবং তারা কোথায় কোথায় গেছেন তাদেরকে ইউরোপের বিভিন্ন জায়গায় বর্তমানে দেখা যাচ্ছে। তো সেটি বিষয় না। এরপরে একটি অন্তর্বর্তী সরকার সাময়িকভাবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আপনারা এটি জানেন। এই যে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং যথারীতি এটা বলা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে। আসলেই কি নির্বাচন দেওয়া হবে? আসলেই কি কথা অনুযায়ী নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ইউনূস সরকার চলে যাবেন, নাকি নির্বাচনকে লিঙ্গারিং করা হবে? সেটা হচ্ছে যে এমন একটা অবস্থা করা হয়েছে যে এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসীন হলেন, তখন আওয়ামী লীগ চলে গেল, দৃশ্যপটে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কার্যক্রমকে একটা পর্যায়ে নিষিদ্ধ করা হয়েছে। তখন এই দেশে, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির যে রাজনৈতিক কালচার, সেই কালচারের ধারাবাহিকতায় বিএনপির নামটাই সম্ভাব্য পরবর্তী ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে। ধরে নেই বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, এটা সবাই জানেন, এটার মধ্যে আসলে কোনো সংশয়ও নেই। অন্য যে দলগুলো আছে, জামাতে ইসলামী, আন্দোলন বাংলাদেশ, অথবা সিপিবি কে যদি বলি, বামপন্থী রাজনৈতিক দলগুলি বলি, জাতীয় পার্টির কথা যদি বলি, তাহলে আসলে এই মুহূর্তে অবিসংবাদিত ভাবে বিএনপি কে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু প্রশ্ন জাগে, সমস্ত সংশয় দ্বিধাকে এড়িয়ে গিয়ে হাইপোথেটিক্যালি যদি চিন্তা করা হয় বিএনপি ক্ষমতায় যাবে, তাহলে প্রশ্নটা হচ্ছে, বিএনপি কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? বিএনপি ক্ষমতায় ছিল 3 মেয়াদে। যদি জিয়াউর রহমানের সময়কার কথাটা বলা হয়, 75-এ শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর বিভিন্ন রকম চড়াই উতরাই পেরিয়ে এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতায় নিজেকে থিতু করেন। জাগদল করতে চেয়েছিলেন, 19 দফা দিয়েছিলেন দেশ উন্নয়নের জন্য। একটা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে জড়ো করে উনি বিএনপি গঠন করেন এবং বিএনপি সেই সময়টাতে ক্ষমতা ছিল। 1981 সালের 29শে মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি শাসনামলের আপাত পরিসমাপ্তি ঘটে। পরবর্তীতে এরশাদ ক্ষমতার দৃশ্যপটে চলে আসেন, 91 পর্যন্ত এটিই চলতে থাকে। এরশাদের পতনের পর শাহাবুদ্দিন সাহেবের অধীনে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে আওয়ামী লীগ ভেবেছিল তারা পাশ করবে নিরঙ্কুশ ভাবে, কিন্তু আসলে উল্টোটা হয়েছে। বিএনপি সেখানে বেশি আসন পেয়ে সরকার গঠন করে। 91 থেকে 96 পর্যন্ত তাদের শাসনকাল বিস্তৃত থাকে। এটা হলো সেকেন্ড পজিশন, দ্বিতীয় বিএনপির দ্বিতীয়বার ক্ষমতায় আরোহণ। 96-তে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। 2001-এ বিএনপি আবারও নির্বাচনে জিতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই সমস্ত নির্বাচন, বিএনপি আবার ক্ষমতায় আসে। তারপরের ইতিহাস মোটামুটি আমরা জানি। 111 চলে আসে, সেখানে আবারও তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, এক পর্যায়ে ইলেকশন দেয়, ইলেকশনে আওয়ামী লীগ পাশ করে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং 2024 পর্যন্ত তাদের শাসনকাল বিস্তৃত। বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে, দেশের বর্তমান যে সিচুয়েশন আছে, যে পরিস্থিতি আছে, সেই সিচুয়েশনে বিএনপি কতটা সফল হবে? আমরা গণতান্ত্রিক একটি দেশে ভোটের মাধ্যমে যেখানে সরকার নির্বাচিত হওয়ার রেওয়াজ রয়েছে, সেখানে এটা কিন্তু দর্শক খুবই জরুরি, এটা জানা দরকার, বোঝা দরকার যে বিএনপি আসলে কতটা ক্যাপাবল, তাদের দক্ষতার জায়গাটা কোথায়, তাদের সামর্থ্যের জায়গাটা কতটুকু পাকাপোক্ত, তারা কি আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে অপশনগুলি আছে তাদের চাইতে বেটার, অথবা বিএনপির দুর্বলতাগুলি কোন কোন জায়গায়।
একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে অর্থনৈতিক সহ বিভিন্ন রকম আমলাতান্ত্রিক বিষয়গুলিকে সামনে নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, আইনকে নিরপেক্ষভাবে চলমান রাখার যে প্রয়াসের জায়গা, মানুষের মৌলিক চাহিদাগুলো যেন মিটে যায় সে ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, এই যে বিষয়গুলি, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলি, দেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রগুলিকে, এই জায়গাগুলিতে সাফল্য কতটুকু, এইটা বিবেচনা করার জন্য বিএনপির পরবর্তী শাসনকালগুলির দিকে আমাদেরকে তাকাতে হবে। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বিএনপি শাসন করেছে। এখানে ছোট ছোট অনেক পকেট তৈরি হয়েছে যারা দেশের অর্থ লুটপাটের ব্যাপারে অনেক বেশি ক্রিয়াশীল ছিলেন। 2001 সালে যখন মাঝখানের একটি পিরিয়ড আওয়ামী লীগের শাসনের পরে বিএনপি আবারও ক্ষমতায় আসে, তখন বিএনপির অদক্ষতা, তাদের চিন্তার ক্ষেত্রে, তাদের কর্ম প্রয়াসের ক্ষেত্রে যে ব্যর্থতার জায়গাগুলো, সেগুলো আসলে দগদগে গায়ের মতো ফুটে উঠে বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটা সফল হতে পারে এই বিবেচনায় এই কিছু ডাটা আমি এখানে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করবেন যে আমরা যখনই কোনো কিছু আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্বন্ধে কথা বলা হয়, তখন কথা আসে বিএনপির কর্মকাণ্ড দেখেন না। আবার বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে যখন সমালোচনামূলক বা তথ্যমূলক কোনো উপস্থাপন করা হয়, তখন কিন্তু এই প্রশ্নটিও চলে আসে আওয়ামী লীগের আমলে এটা হয় নাই। এখানে কিন্তু এই বিতর্কের কোনো সুযোগ নেই, যেহেতু বিএনপি কে নিয়ে এখন আলোচনা হচ্ছে যে পরবর্তী নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনে পাশ করে বৃহত্তম দল হিসেবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে, সেহেতু বিএনপির কর্মকাণ্ডকে নিয়েই আমরা কথা বলতেছি। আমি শুরু করি। আইভি রহমান হত্যাকাণ্ড ঘটেছে, শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড হয়েছে, আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, মমতাজ হত্যাকাণ্ড, গোপাল কৃষ্ণ মৌর্য হত্যাকাণ্ড, অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাকাণ্ড, অধ্যাপক ইউনুস হত্যাকাণ্ড, ডাক্তার মোজাম্মেল হত্যাকাণ্ড, এরকম অসংখ্য হত্যাকাণ্ড। টোটালি একটা সংখ্যা এখানে আছে 24,000-এর মতো হত্যাকাণ্ড হয়েছে। এবং যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা, খুব সিগনিফিকেন্ট ঘটনা, ইভেন্ট আমি বলতে পারি যেটা সেই সময় হয়েছিল, সেটা হচ্ছে 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল 500 জায়গায় একই সঙ্গে। গ্রেনেড হামলা হয়েছিল একই সময়। ময়মনসিংহ সিনেমা হলে গ্রেনেড হামলা হয়েছিল, বাংলা ভাই উত্থান ঘটেছিল, বাংলা ভাই এপিসোড ওই সময়কারী 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল। বগুড়ার কাহালোতে 2.5 লাখ পিস গুলি উদ্ধার করা হয়েছিল, ময়মনসিংহে 2.5 লাখ পিস পরিত্যক্ত গুলি উদ্ধার করা হয়েছিল। হাওয়া ভবনের কর্মকাণ্ড নিয়ে ওই সময়ে ব্যাপক আলোচনা ছিল। গিয়াসউদ্দিন আল মামুন, যাকে বলা হয় তারেক রহমানের বন্ধু, তাকে খাম্বা মামুন নাম দেওয়া হয়েছিল। কানিয়ারচরে গির্জায় গ্রেনেড হামলা হয়েছিল, বাঁশখালীতে 13 জন হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছিল। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে কিছু অমানসিক নির্যাতনের ঘটনা ঘটেছিল, অনেককে দেশ থেকে তখন বাধ্য করা হয়েছিল। এই যে এই ঘটনাগুলো, এগুলি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলি খুলে নিয়ে বিএনপির যে ছাত্র উইং, তারা একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছিল বলে পত্রিকার রিপোর্টেও সেগুলি চলে এসেছিল। এসপি কোহিনুরের উত্থানের কথা বলা যায়। খালেদা জিয়ার 400 সুটকেস নিয়ে বিদেশ গমন নিয়েও তখন রিপোর্ট হয়েছিল। তারেক জিয়ার মালয়েশিয়াতে 28,000 কোটি টাকা পাচার করেছে, সেই ধরনের একটা সংবাদও তখন এসেছিল। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের জন্য, বিদ্যুতের দাবিতে আন্দোলন করা, সেই আন্দোলনকারীদের গুলি করে 19 জন কৃষককে হত্যা করা হয়েছিল। কুষ্টিয়ায় বিদ্যুতের জন্য গুলি করে কৃষক হত্যা করা হয়েছিল। সারের জন্য, সারের দাবিতে আন্দোলনরত কৃষককে হত্যা করা হয়েছিল। ব্রিটিশ রাষ্ট্রদূতের উপর গ্রেনেড হামলা হয়েছে। তো এই যে আমি যে কথাগুলি বললাম, এগুলির কিন্তু আইন শৃঙ্খলা সম্পর্কিত, এবং আইন শৃঙ্খলা রক্ষা করা একটা দেশকে পরিচালনার অন্যতম প্রধান শর্তের জায়গা। বর্তমান যে বিএনপির নেতৃত্ব আছেন, তারেক জিয়া লন্ডনে থেকে গত সরকারের পতনের পর থেকে উনি বেশ কয়েকবার কথা বলেছেন, ওনার কথার মধ্যে দায়িত্বশীলতার ছোঁয়া পাওয়া গেছে। এই যে ভ্রান্তি, যে বিষয়গুলিকে, যে বিষয়গুলি ঘটে গেছে, সেই বিষয়গুলির থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা ঋদ্ধ হয়েছি। আমরা ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলিকে আমরা আমলে নিয়ে এই ধরনের ভুল যেন আর না ঘটে, সেই বিষয়টাকে আমরা নিশ্চিত করব। এই বিষয়গুলি কিন্তু কখনোই বিএনপি নেতৃত্ব ওইভাবে বলে নাই।
তো বিএনপির শাসনামলে বিএনপির যেই ভুলগুলি হয়েছে, মানুষ কিন্তু তার অভ্যাসের বাইরে খুব একটা যেতে পারে না। তার যে মানসিক গঠনের জায়গা, সেই মানসিক গঠনের জায়গা থেকে সে কিন্তু নড়তে পারে না। এই সরকার যে সমস্ত সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই সমস্ত সংস্কার প্রস্তাবের অনেকগুলির সাথেই বিএনপি একমত পোষণ করেছে, কিন্তু বিএনপির মৌলিক একটা বিষয় হচ্ছে, তারা যেটা বলতে চায়, নির্বাচিত সরকারই এই ধরনের সংস্কারগুলি করার জন্য এখতিয়ার রাখে। কথা হচ্ছে যে নির্বাচিত সরকার আমরা বাংলাদেশে অনেক দেখেছি, কিন্তু প্রশাসন ব্যাপী যে ব্যাপক দুর্নীতির ছায়া, যে সমস্ত দুর্নীতি একেবারে মৌলিক কাজগুলিকে থামিয়ে দেয়, অবকাঠামোগত উন্নয়ন যে থামিয়ে দেয়, এবং দুর্নীতি কিন্তু সমস্ত সমস্যার মৌলিক কারণের জায়গাটা দখল করে রেখেছে। সব সময় দুর্নীতি সব সময় সমাজের সর্বস্তরে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে, হেন তেন যে কোনো প্রকারে মানুষকে ধনী হওয়ার প্রতিযোগিতায় ঠেলে দেয়। তখন তার ভিতরে নীতিবোধ কাজ করে না। রাষ্ট্রযন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনা করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে, যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে তাদেরকে আমি বলবো জিয়াউর রহমানের মতো ফ্রেশ হতে হবে। জিয়াউর রহমানের সততা নিয়ে কিন্তু কখনোই প্রশ্ন উঠে না, কিন্তু দেখা গেছে জিয়াউর রহমানের সময়ই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেটা জিয়াউর রহমান নিয়েছেন এরকম বলা যাবে না, কিন্তু সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে তখন সেই জিনিসটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দুর্নীতি আগেও ছিল, কিন্তু দুর্নীতি থাকা এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দুইটার মধ্যে ভিন্নতা রয়েছে। তো বিএনপি দল হিসেবে রাষ্ট্র পরিচালনায় নিজেদের সক্ষমতা প্রমাণের জন্য এই যে সময়কাল, 1 বছরের উপরে সময় অতিক্রান্ত হয়েছে, এই সময়কালের মধ্যে কিন্তু বিএনপি এমন কোনো ব্যাখ্যা দেয় নাই যে তারা রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রের মধ্যে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে কিভাবে নিশ্চিত করবে, মুদ্রাস্ফীতিকে কিভাবে কন্ট্রোল করবে, কর্মহীনতাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, হাউ টু অ্যাপ্রোচ, এই জায়গাগুলিকে কিন্তু তারা কখনোই ব্যাখ্যা করে নাই, নিজেদের অবস্থান পরিষ্কার করে নাই। কিন্তু রাষ্ট্রটা পরিচালনার জন্য আমরাই বেস্ট, এই বাংলাদেশকে গ্রেডিং করার জন্য, এই বাংলাদেশকে আরো উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরাই সবচাইতে দক্ষ, আমরাই সবচাইতে ক্যাপাবল, আমাদেরই সবচাইতে বেশি সামর্থ্য আছে, এই জায়গাটা বিএনপি কিন্তু কখনো বলে নাই, এবং এটা বলার সংস্কৃতিও আমাদের দেশে নাই। আমি আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন যে বিএনপি যদি সরকারে যায়, সেখানে তাদের সাফল্যের সম্ভাবনা এই মুহূর্তের বিবেচনায় 5%-এর উপরে হবে না, যদি না তারা তাদের সেই সক্ষমতার জায়গাগুলিকে ক্লিয়ার না করেন। রাজপথে বক্তব্য দেওয়া, মিছিল মিটিং করা রাষ্ট্র পরিচালনার শর্ত নয়। একটি রাজনৈতিক দল, তাদের নির্দিষ্ট আদর্শ থাকে, সেই আদর্শ বাস্তবায়নের জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাওয়াটা অন্যায় নয়, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সিল মিটিং এই বিষয়গুলি আর কোনো কাজ করে না। তখন তাদেরকে প্রশাসন চালাইতে হয়, রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নিতে হবে সেই ক্যাপাসিটি অর্জন করতে হয়। সুতরাং এইটা করার জন্য বিএনপির প্রস্তুতিটা কি, মানুষ কিন্তু সেটা জানতে চায়। আমার মনে হয় বিএনপি দল হিসেবে যদি নিজেদের সক্ষমতার যে ক্রাইটেরিয়া গুলি সেগুলিকে তুলে ধরে, তাহলে মানুষের পক্ষে বিচার করা সম্ভব হবে যে বিএনপি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কতটা দক্ষভাবে দেশকে পরিচালনা করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ দর্শক, আপনাদের মতামত জানাবেন।